গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, কেরানির একদিন। ঘুম ভাঙিয়া চোখে আলো লাগিতেই ধর্মর করিয়া উঠিয়া বসিয়া ঘড়িটার দিকে চাহিয়া দেখিল ৬টা বাজিয়া ১০ মিনিট। সর্বনাশ! তাড়াতাড়ি উঠিয়া দুয়ারটা ঈষৎ ফাঁক করিয়া দেখিল যে সে যাহা আশঙ্কা করিয়াছিল ঠিক তাই। পালেদের গিন্নি কলে নামিয়াছেন। ৭:৩০টার আগে আর কল পাইবার কোনো উপায় নাই। কাল রাত্রে বারবার ৫:৩০টার সময় উঠিবার সংকল্প করিয়া শুইলেও কার্যত তাহা হইয়া ওঠে নাই। কারণ একে এই অন্ধকার গলির মধ্যে একতলার ঘরে বিন্দুমাত্র হাওয়া ঢোকে না, তাহার উপর অসহ্য গুমট পড়ায় সারা রাত্রে ঘুম হয় নাই। ভোরের দিকে অল্প অল্প বৃষ্টি পড়িতে আরম্ভ হওয়ায় ঠান্ডা পাইয়া ঘুমাইয়া পড়িয়াছে। সতীশ অর ডানলপের বাড়ির কেরানি ২৫ টাকায় ঢুকিয়াছিল। মাহিনা ১০ বৎসরে ১০ টাকা বাড়িয়া ৩৫-এ দাঁড়াইয়াছে। ছেলেপুলে সব শুদ্ধ মা ষষ্ঠীর কৃপায় ৭টি। কলিকাতার বাড়ি, তা হোক না কেন নিচের তলার স্যাঁতস্যাঁতে পুরাতন ঘর, তবুও ৭ টাকার কম হয় না। বাকি টাকায় এতগুলি ছেলে মেয়ে লইয়া গ্রাসাচ্ছাদন চালানো একরূপ অসম্ভব। তবুও ধার দেনা করিয়া চালাইতে হয়, নহিলে উপায় কি? বাড়িটিতে সব শুদ্ধ ১৩ ঘর ভাড়াটে আছে। ওই একটিমাত্র কলতলা, তবু একরকমে চলিয়া যাইত। কিন্তু যত গোলযোগ পালগিন্নিকে লইয়া। পালগিন্নির একটু শুচিবায়ু আছে। তিনি কলে নামিলে আর কাহারও সেদিকে যাইবার উপায় নাই। আবার তাহার শীঘ্র হয়ও না, অথচ ঝগড়া করার উপায় নাই, অন্তত সতীশের নাই। কারণ আনাজ হইতে শুরু করিয়া দুধ পর্যন্ত অনেক জিনিসই সতীশের ঘরে প্রত্যহ আসে পালগিন্নির ভাড়ার হইতে। কোনো জিনিস নোংরা হইয়া গেছে এরূপ সন্দেহ হইলেই তিনি তৎক্ষণাৎ তাহা সতীশের ঘরে চালান করেন। নোংরা না হইলেও সতীশদের অভাব লক্ষ্য করিয়া রাঁধা ব্যঞ্জন তিনি রোজই দেন। কিন্তু সেদিন বেশি বেলা করিবারও উপায় নাই সতীশের। বড়বাবুর কন্যার বিবাহ, তিনি বিশেষ করিয়া বলিয়া দিয়াছেন ৭টার সময় যাইতে হইবে। তাহার বাড়িতে খাটিবার লোকের অভাব, অথচ বিবাহের কাজও তো বড় কম নয়। সুতরাং সতীশ প্রভৃতি অল্প মাহিনার কেরানিদের উপরই তাহার ভরসা। বড়বাবু অত্যন্ত রকচটা লোক। ৭টা বলিয়া দিয়াছেন, ৭টা বাজিয়া ৫ মিনিট হইলে আর রক্ষা থাকিবে না। সে মুখ কল্পনা করিয়া সতীশের শরীরে ঘাম দেখা দিল। সে মৃদুস্বরে ডাকিল, ওগো। ওগো অর্থাৎ সতীশের স্ত্রী বিমলা তখন ছেলে মেয়েদের ভেজা কাঁথাগুলি লইয়া তেতলার ছাদে উঠিয়াছে। মুখ্য উদ্দেশ্য সেগুলি শুকাইতে দেওয়া, গৌণ উদ্দেশ্য সেনেদের বউর কাছ হইতে যদি একটু তেল ধার পাওয়া যায়। বার ২-৩ ওগোকে ডাকিয়া সাড়া না পাইয়া সতীশ আরও বিব্রত হইয়া উঠিল। ছেলে মেয়ে কাহারও টিকি দেখা যায় না। হতভাগাগুলো নিশ্চয়ই রাস্তায় খেলা করিতেছে। জোরে একটা হাঁক দিল, সুধা! বছর ৭-এর একটি শ্যামবর্ণ মেয়ে আসিয়া দাঁড়াইল। ছেঁড়া ফ্রকের সবটায় প্রায় কাদায় ভরিয়া উঠিয়াছে। ভিজা কাদা, অর্থাৎ এইমাত্র কাদা ঘাটিতে ঘাটিতে উঠিয়া আসিয়াছে। একটা অদ্ভুত শব্দ করিয়া সতীশ কহিল, মেয়ে এসে দাঁড়ালেন দেখো না, সং! যা তোর মাকে ডেকে আনগে, বোধহয় ছাদে আছে। তারপর আপন মনেই বকিতে লাগিল, যাদের বিচ্ছিরি হয় তাদের সবই বিচ্ছিরি। পালগিন্নি কলে নামিলেই লজ্জা শরমের বালায় আর তাহার থাকে না। কাজে অন্য ভাড়াটেরা বাধ্য হইয়া যতটা সম্ভব নিজেরাই লজ্জা রক্ষা করিয়া চলে। সেই কারণেই সতীশ ঘর হইতে বাহির হইতে পারিতেছিল না।
নহিলে সে নিজে পালগিন্নিকে অনুনয় বিনয় করিয়া কাজ উদ্ধার করিয়া লইত। মিনিট তিনেক পরেই বিমলা নামিয়া আসিল। সতীশ ঝাঁঝিয়া উঠিল। আচ্ছা, সব জেনে শুনে কি তোমার আক্কেল বলো দেখিনি? আমি না হয় ঘুমিয়ে পড়েছিলুম, তুমি আগে উঠে দিব্যি কাঁথা ধুকরি নিয়ে ছাদে উঠেছ, আমায় জাগিয়ে দাওনি। এখন পালগিন্নি যে কলে নামলেন, কি করে কি হয় বলো দেখিনি? বিমলা কহিল, আহা, আজ পালগিন্নি যে সকাল করে কলে নেমেছে, তা আমি কি করব? আমি তো উঠে দেখলুম পালগিন্নি কলে রয়েছে। সতীশ অপেক্ষাকৃত শান্ত স্বরে কহিল, কিন্তু তা বললে তো চলবে না। বড়বাবু তাহলে আর আস্ত রাখবে না। একটু পালগিন্নিকে বুঝিয়ে বলো, না হয় হাতে পায়ে ধরো। চান না হয় আজ নাই হলো, কিন্তু পায়খানায় গিয়ে মুখটা হাতটা ধুয়ে নিতে হবে তো। 5 মিনিট হলেই হবে। বিমলা মুখ গম্ভীর করিয়া কহিল, কল মেজে ধুয়ে পরিষ্কার করেছে, এখন কি ছাড়বে? বলো একটু কাকুতি মিনতি করে। বিমলা বাহিরে গিয়া মিনিট 5 পরেই উৎফুল্ল মুখে ফিরিয়া আসিল। রাজি হয়েছে গো, খুব তাড়াতাড়ি নাও। সতীশ লাফাইয়া উঠিয়া কোনো রকমে খানিকটা ছাই মুখে পুড়িয়া দাঁত মাজিতে মাজিতে ছুটিল পায়খানার উদ্দেশ্যে। বিমলা বড় বালতিটা লইয়া ইত্যবসরে 1 বালতি জল তুলিয়া সদরে রাখিয়া আসিল। সতীশ পায়খানা হইতে বাহির হইয়া মুখ ধুইতে না ধুইতেই পালকিন্নি পুনরায় কলে নামিয়া পড়িলেন। তিনি যে এতটুকু ছাড়িয়াছেন, এই যথেষ্ট। এজন্য তাহাকে পুনরায় কল মাজিতে হইবে, ধুইতে হইবে। কলতলা নোংরা হইয়া গিয়াছে। বিমলা কহিল, সদরে জল রেখে এসেছি, রাস্তায় দাঁড়িয়ে কোনো রকমে একটু দিয়ে নাও মাথায়, সমস্ত দিনের ফের তো। সতীশ কহিল, বাঁচিয়েছ, একটু তেল জল মাথায় না পড়লে কি খাটা যায়? একটা ভাঙা কলাইয়ের বাটি হইতে 2 আঙ্গুলে করিয়া একটু তেল মাথায় দিয়া মাথায় হাত ঘষিতে ঘষিতে ছুটিল সদরের দিকে। 7টা বাজিতে আর বেশি দেরি নাই। 2 ঘটি জল মাথায় ঢালিয়া মাথাটা মুছিয়া লইল ঠিক 1 মিনিটের মধ্যে। তাহারপর ভিজা কাপড় বালতির কাছে ফেলিয়া গামছা পরিয়া ঘরে ঢুকিল। আয়নার সম্মুখে দাঁড়াইয়া ভাঙা চিরুনিটা মাথায় চালাইতে চালাইতে কহিল, আমার কাঁচা কাপড় জামা। সুধাকে সদরে কাপড় আর বালতির তত্ত্বাবধানে পাঠাইয়া বিমলা তাড়াতাড়ি হাত মুছিতে মুছিতে আসিয়া একটা ধুতি আর একটা পাঞ্জাবি বাহির করিয়া দিল। খুব ফর্সা হয়েছে তো গো। কাল 1 বেলা ধরে কেচেছি যে, তারপর সুধাকে দিয়ে 8 পয়সা নীল আনিয়ে নিয়েছিলুম। সতীশ তখন কাপড়টা পরিয়া কোচাটাকে যতদূর সম্ভব ভদ্র করিবার চেষ্টায় ঘন ঘন হাত চালাইতেছে। কোচা ঠিক করিতে করিতে কহিল, ছেলেপুলেগুলো কাছাকাছি নেই তো? এক্ষুনি আবার বায়না ধরবে হয়তো সঙ্গে যাবার। সদরে শুধু সুধা আছে, ও কিছু বলবে না। সত্যি কি চশমখোর লোক বাপু, একটাকেও নিয়ে যেতে বললে তো পারত, কতই আর খেত। জামার জামার। যাক, আমি চললুম, খুব সাবধানে থেকো। ফিরতে কত রাত হবে বলা যায় না তো। ছোট খোকাটাকে না হয় দুধ বাড়লে দিও, ওর পেটটা ভালো নেই। আচ্ছা, আসি তাহলে। দুগ্গা দুগ্গা। ঘড়িতে তখন আর মোটে 7 মিনিট সময় আছে। সোজাসুজি দৌড়াতে হইবে, নহিলে রক্ষা নাই। কিন্তু গলির মোড় পর্যন্ত যাইতে না যাইতে বিনা মেঘে বজ্রাঘাত হইল। উপরের একটা আলিশা হইতে কাকে অপকর্ম করিয়া দিল বিমলার অনেক কষ্টে কাঁচা জামাটার উপর। আহ, মনে পড়িল আর একটিও আস্ত বা পরিষ্কার জামা নাই। তাহার ডাক ছাড়িয়া কাঁদিতে ইচ্ছা হইল, কিন্তু নষ্ট করিবার মতো সময় তখন 1 মুহূর্তও ছিল না। সে বিবর্ণ বিমূঢ় মুখে ফিরে আসিল ঘরে। ওগো, শুনছ? আবার ফিরে এলে যে? ও মা, এ কি সর্বনাশ হয়েছে গো?
কি হবে বিমল, কি পরে মান রক্ষে করব? আমার যেন ধাত ছেড়ে যাবার জোগাড় হচ্ছে। ব্যস্ত হয়েও না, জামাটা খুলে ফেলো, দেখি ওইটুকু যদি সাবধানে কেচে ফেলতে পারি। সতীশ জামা খুলিতে খুলিতে কান্নার সুরে কহিল, কিন্তু দাগ যে থাকবে। বিমলা তড়িৎ গতিতে যাইতে যাইতে কহিল, বাক্স খুলে বাবার দরুন চাদরটা বার করে নাও, চাবি ওই আয়নার কাছে। বাবা অর্থাৎ সতীশের বাবা। এই পৈতৃক সিল্কের চাদরখানি পিজিয়া আসিলেও এখনো ঠাট বজায় ছিল। সতীশ সযত্নে সেখানি তুলিয়া রাখিয়াছিল। তাহার নিজের তো কিনিবার পয়সা হইবে না, তবু দু একদিন বিশেষ ব্যাপারে পড়া চলিতে পারে। কথাটা তাহার মনেই ছিল না। ভাগ্যে বিমলার উপস্থিত বুদ্ধিটা অসাধারণ, না হইলে। কিন্তু তাহাকে সেখানে সব রকম কাজ করিতে হইবে, সবসময় চাদর গায়ে চলিবে না, অথচ জামা শুদ্ধ খুলিয়া ফেলাও চলিবে না, কারণ ভেতরের গেঞ্জিটার আর কিছু অবশিষ্ট নাই। অত ভাবিতে গেলে চলে না। সতীশ তাড়াতাড়ি চাদরখানা টানিয়া বাহির করিল। ততক্ষণে বিমলা জামা লইয়া ফিরিয়া আসিয়াছে। খুবই সন্তর্পণে কাচিয়াছে, সামান্য একটু জায়গা ভিজিয়াছে মাত্র। জামার উপরে চাদরটা জড়াইয়া আবার দুর্গা শ্রীহরি স্মরণ করিয়া সতীশ যাত্রা করিল। বাড়ি ঢুকিতেই বড়বাবুর সহিত সাক্ষাৎ। কি হে, 7টার সময় আসবার কথা, একেবারে 8টা বাজিয়ে এলে যে। তখন 7টা বাজিয়া মাত্র 5 মিনিট হইয়াছে, কিন্তু বড়বাবুদের মুখের উপর কথা কওয়া যায় না। সে নীরবে দাঁড়াইয়া মাথা চুলকাইতে লাগিল। বড়বাবু পুনশ্চ কহিলেন, যাক, আর সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে হবে না, মনোরঞ্জনের সঙ্গে গিয়ে মাছটা কিনে নিয়ে এসো দেখি। রাঘব জেলেকে বলাই আছে, শুধু জিনিসটা দেখে নেবে আর ওজনটা দেখবে। তারিণী পালকে পাঠিয়েছি চিত্তরঞ্জনের সঙ্গে গেলাস খুঁড়ি কিনতে, তা এখনও দেখা নাই, যত সব হয়েছে। মনোরঞ্জন আর চিত্তরঞ্জন বড়বাবুর 2 অকাল কুষ্মাণ্ড পুত্র। তারিণী পাল অফিসের আরেকজন কেরানি। মনোরঞ্জন রাস্তায় বাহির হইয়া সতীশকে কহিল, দেখুন, ভয়ানক দেনা হয়ে পড়েছে, এ মাছ থেকে অন্তত 2-3 টাকা চাই, বেশি নিলে বাবা আবার টের পাবে। যাই হোক, এসব কথা যেন বাবার কানে না ওঠে, নইলে আমি বলে দিব যে টাকা আপনিই চুরি করেছেন। বাবা সেই কথাই বিশ্বাস করবে, চেনেন তো বাবাকে। সতীশ বিলক্ষণ চিনিত। তাহার কপালে ঘাম দেখা দিল। সে অতি কষ্টে ঢোক গিলিয়া কহিল, দেখবেন, আমাকে বাঁচাবেন, আমায় ডোবাবেন না যেন। মনোরঞ্জন আশ্বাস দিয়া কহিল, সেসব কিছু ভয় নেই, বরং রাঘবের কাছ থেকে যদি কিছু দস্তরি আদায় করতে পারেন তো সে আপনি নেবেন, আমি চাই না। সতীশ নীরবে পথ চলিতে লাগিল। দস্তরির আশাতেও তেমন কিছু উৎফুল্ল হইয়া উঠিল না। রাঘব জেলে অনেক মারামারি করিয়া 8 আনা পয়সা দস্তরি দিল সতীশকে, আর 4 সের মাছ কম লইয়া মনোরঞ্জন 2.5 টাকা পকেটস্থ করিল। ফিরিতে বড়বাবু কহিলেন, কি হে, কত রইল? তখনও মাছ দেখা হয় নাই, ভালো কি মন্দ। মনোরঞ্জন ততক্ষণে সরিয়া পড়িয়াছে। সতীশ দাঁড়াইয়া ঘামিতে লাগিল। বড়বাবু খপ করিয়া ডান দিকের পকেটে হাত ঢুকাইয়া কহিলেন, এই যে অনেক পয়সা দেখছি, আমার মাছ কিনবে তাতেও চুরি? সেই 8 আনা পয়সা অম্লান বদনে নিজের ট্যাকে রাখিয়া কহিলেন, যাও, পাশে রমেশবাবুদের বাড়ি থেকে তোমাতে আর তারিণীতে কড়াগুলো নিয়ে এসো দেখি, বামুনরা বসে আছে, বেটাদের 2 টাকা করে রোজ দিতে হবে, বসে থাকতে দিলে চলবে না তো। চারিপাশে লোকেরা মুখ টিপিয়া হাসিতেছে। সতীশ মরিয়া হইয়া কহিল, আগে ও আমার পয়সা, বাড়ি থেকে এনেছিলুম।
বড়বাবু দাঁত খিঁচিয়া কহিলেন, ওর পয়সা বাড়ি থেকে এনেছিলেন, নবাবের নাতি এসেছেন, মাসের শেষ, আটানা পয়সা বাড়িতে ছিল? যাও যাও, যা বলছি করোকে। তারিণী কানে কানে কহিল, আর কথা বাড়িও না, চলে এসো। সতীশ মুখ লাল করিয়া বাহিরে আসিল। তারিণী সব কয়টি দাঁত বাহির করিয়া কহিল, ট্যাকে রাখতে হয় হে, পকেটে কি রাখে? সতীশ ঝাঁঝিয়া উঠিল, আমি অমন চোর নই, ও আমার পয়সা। বড়বাবু হয়েছে বলে যেন ধরাকে সরা দেখে। আমিও সোজা ছেলে নই, আমিও দেখে নেব। তারিণীও উৎসাহিত হইয়া কহিল, মাইরি, অফিসে চাকরি করি বলে যেন ওর একেবারে কেনা গোলাম। ওর মেয়ের বিয়েতে সবাই আসবে নেমন্তন্ন খেতে, আর আমরা চাকরের মতো খাটব। হাত তোর চাকরি। এক এক সময় ইচ্ছে হয় সতীশ সব ছেড়ে ছুড়ে দিয়ে একদিক পানে চলে যাই, ইত্যাদি। কড়া খুন্তি প্রভৃতি 2 দফায় বহিয়া আনা শেষ হইলে ফরমাস হইল সেগুলা মাজাইয়া সাফ করাইবার ব্যবস্থা করিবার। ব্যবস্থা করা তো কত, নিজেদেরই করা, কারণ 12 মাসের চাকর ছাড়া বড়বাবু মাত্র একটি লোক বন্দোবস্ত করিয়াছেন, তাহারও টিকি দেখিতে পাওয়া যায় না। তারিণী কেবলই সতীশকে বলে, করতে হবে তো চাকরের কাজ, বুঝতেই তো পারছো। সিল্কের চাদরখানা নাট করছো কেন খামোকা? কোথাও খুলে রেখে দাও না। সতীশ শুকনো মুখে জবাব দেয়, কোথায় রাখবো, যে চোরের জায়গা? তারিণী বলে, না হয় কোমরে বাঁধো। সতীশ জবাব দেয় না, কিন্তু কড়া মাজার পর গেলাস খুঁড়ি ধোয়া, কোটা তরকারি ঝুড়ি ধুইয়া আনা ইত্যাদি কাজ আসিয়া পড়ে। একবার মনোরঞ্জন এক ফাঁকে আসিয়া কহিল, মাইরি, আপনার না হয় সিল্কের চাদরই আছে, কিন্তু আমরা সবাই তো দেখে নিয়েছি, এবার খুলে রাখুন না। সতীশ জবাব না দিয়া বাজার হইতে কাটা সুপারি আনিতে চড়িয়া গেল। বড়বাবু একবার, এদের সব এবেলা বসে দাও গো, সকাল সকাল 4টি মাছের ঝোল দিয়ে, বলিয়া যে কোথায় সরিয়া পড়িলেন তাহার আর পাত্তা পাইবার উপায় রহিল না। এধারে কে বা বসায়, আর কে বা খোঁজ রাখে। সতীশ 12টার পর ক্ষুধার ঝোঁকে 1 গ্লাস জল খাইয়া ফেলিল। চিত্তরঞ্জন পেছন হইতে বলিয়া গেল, বিয়েবাড়িতে সকাল থেকে মুখ চলছে বুঝি? তারিণী কিন্তু কাজের ছেলে, সে ইতিমধ্যেই ভাজা মাছ খান 3-4 চুরি করিয়া আনিয়া 2খানা সতীশের পকেটে ফেলিয়া দিয়া গেল, চট করে বাইরে গিয়ে লুকিয়ে খেয়ে আয়। 3টার সময় সতীশ বড়বাবুকে দেখিতে পাইয়া কহিল, বাড়ি থেকে 2টি ভাত খেয়ে আসি বড়বাবু, এখনই আসছি। বড়বাবু যেন জ্বলিয়া উঠিলেন, সে কি এখনো খাওয়া হয়নি নাকি? বলে গেলুম যে, সব গেল কোথায়? না, যত সব হয়েছে, তা তোমরাও তো চেয়ে চিনতে নেবে না, আবার বলা হচ্ছে বাড়ি থেকে 2টি খেয়ে আসি। বড় বরযাত্রী সন্ধ্যার সময়ে আসিয়া পড়িল। লগ্ন সকাল সকাল। তাহার পরে শুরু হইল বড়বাবুর দাপাদাপি। সতীশ, চা নো, সতীশ, পান কই, সতীশ, চুরুট নিয়ে এসো। সে কি, 2 কৌটো সিগারেট আনলুম, সিগারেট নেই কি? একটু রয়ে বসে চুরি করো হে, গলায় পা দিয়ে ডুবিও না। আপনি চা খান না, লেমনেড খাবেন? সতীশ, চট করে এই পাশের পানির দোকানে বলে এসো। ওদিকে কত দূর তারিণী? বামুনদের বলবে যে এক্ষুনি যদি এদের বসানো না যায় তাহলে আমি তাদের টাকা কাটব। সতীশ, আসনগুলো পাতো। তারিণী, ভেতর থেকে চুন আনো দেখি। ওহে রমেশ, চটপট এদের পাতা করে ফেলো, ঘোষাল যত বুড়ো হচ্ছে তত যেন ভীমরতি ধরছে। পাখাটা ফুল ফোর্সে দাও। তারপর ভোজন পর্ব। সতীশ, এধারে আর 2খানা মাছ। ঘোষাল, দৌড়ে যাও, গরম লুচি আনো। রমেন, চাটনি রিপিট করো একবার।
চুরি করার সুবিধা হবে বলে সতীশ চাদরটা কিছুতেই ছাড়ছে না, দেখেছো তারিণী? সতীশ, সন্দেশ ওধারে বেশি করে। বরযাত্রীর পর কন্যাযাত্রী, গ্লাস খুঁড়ি কম পড়িয়াছে। বড়বাবু সতীশকে চুপি চুপি ডাকিয়া কহিলেন, সতীশ, একটা উপকার করতে হবে ভাই, নইলে মান যায়। পাশের গলিতে ফেলা হয়েছে, আস্তাকুর ঠিক নয় যদিও, গোটা কত গেলাস ততক্ষণ চুপি চুপি ধুয়ে এনে দাও, এর মধ্যে আমি আরও আনিয়ে নিচ্ছি। সে কি মশাই, সত্যিক জাতের এটো। দেখছো আমি দাঁড়িয়ে অপমান হচ্ছি, এখন কি ওইসব বিধানের সময়? শরীরে তোমাদের দয়া মায়া নেই? সীতা যে স্বইচ্ছায় কেন পাতাল প্রবেশ করিয়াছিলেন সেটা সতীশের কাছে আজ বেশ পরিষ্কার হইয়া গেল। সতীশরা যখন খাইতে বসিল তখন মাছের কালিয়ার আছে কাঁটা, রসগোল্লার রস এবং কুমড়োর ডালনায় গন্ধ ছাড়িয়া গেছে। বড়বাবু বার কয়েক চেয়ে চিনতে নিও, তোমরা আবার যা লজ্জাবতী সব, বলিয়া সরিয়া পড়িলেন। অনেক রাত্রে সতীশ বাড়ি ফিরিল। ক্লান্ত দেহ, মাথা টনটন করিতেছে, হাতে পায়ে পরিশ্রমের জন্য দারুণ যন্ত্রণা। চাদরখানি খুলিয়া একপাশে রাখিয়া দিল। কাদা, কালিয়ার ঝোল, রস দইতে মাখামাখি হইয়াছে। তাহার পর বিমলার উৎসুক দৃষ্টির সম্মুখে পকেট হইতে একে একে বাহির করিতে লাগিল একটি পেয়ালা, তাল পাকানো খানিকটা সন্দেশ, খান কতক লুচি, রুমালে জড়ানো শুধু মাছ খান কতক, এক শিশি গোলাপ জল, কাটা সুপারি, পানের মশলা আর অসংখ্য সিগারেট। আনা 2 পয়সাও। বিমলা কহিল, এত ধরল ওই কটা পকেটে? চাদরটা থেকে খুব সুবিধে হয়েছে, চাদরটা আবার রিঠের জল করে কাচতে হবে, জামাটাও। তোমার আবার খাটুনি বাড়ল আর কি। সিগারেটগুলো তুলে রাখো, তেতলার গোপাল সেনকে দিয়ে আনা আষ্টেক পয়সা অন্তত পাওয়া যাবে। শালা চামার, আনা কি যায় ওর চোখে ধুলো দিয়ে? ভাগ্যিস তারিণী ছিল। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, কেরানির একদিন। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।